পৃথিবীতে সবগুলো মেশিনারিজ ইউজ করা হিটলারের পরে সম্ভবত শেখ হাসিনা। কয়েকদিন আগে দুজন উইমেন ভিকটিমের ইন্টারভিউ নিচ্ছিলাম, তাদের একজন আমাকে বলল কনফেশনাল স্টেটমেন্ট নেওয়ার জন্য তার 7 মাসের বাচ্চাকে সেই নারীর সামনে রাখে এবং বলে যে গুলি করব যদি না বলো। তো জুলুমটা ওই লেভেলে ছিল। যারাই আসবে ইন ফিউচার তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একই চেহারায় আবির্ভূত হবে। জঙ্গি যেই শব্দটা তারা ব্যবহার করে, এটা মূলত চাপ সৃষ্টি করার জন্য যে তোমরা কথা বলবা, আমাদের সুরেই কথা বলবা, আমরা যেই সুরটা দিব সেই সুরেই তোমার গান গাইতে হবে। ডক্টর ইউনূসকে ভয় পাওয়ার কিছুই নাই, ডক্টর ইউনূসের পরে যেই শাসক আসবে তাকে ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করবেন। এটা যারা এখানে গোয়েন্দা সংস্থার লোকরা আছেন তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে আমার পোলাইট রিমাইন্ডার। আমার কাছে অনেক বড় বড় অফিসাররা আসে, সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসাররা আসে, পুলিশের অফিসাররা। আমি মনে মনে বলি যে তোমরা তো একসময় দানবের মতো ছিলা, এখন তোমরা আমার কাছে ভিজা বিড়ালের মতো কেন আসো? প্লিজ ভিজা বিড়াল হওয়ার আগে বিনয়ী হয়ে আপনারা সবাই থাকেন। এখানে অনেক যারা আছেন উপস্থিত আছেন তাদের অনেকেই বিগত রেজিমে ফলস ফ্ল্যাগ অপারেশনের শিকার হয়েছেন। তা আমরা এগুলো জানতাম। আমি 30 বছর সাংবাদিকতা করছি, বাংলাদেশের মূলধারার সবগুলো মিডিয়াতেই কাজ করেছি, রেডিও বাদে। লাস্ট রেজিমে, শেখ হাসিনার রেজিমে আমরা খুব বেশি কথা বলতে পারি নাই, কথা বলার সুযোগ ছিল না এবং আমি ঘন ঘন চাকরি হারাতাম। মিডিয়াতে সবাই জানে যে চাকরি হারানোতে শীর্ষে আবু সুফিয়ান। হাসিনার পতনের পর আমরা আলহামদুলিল্লাহ একটু ব্রেথ নিতে পারি, একটু শ্বাস নিতে পারি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে রাষ্ট্র কখনো কখনো মিথ্যা কথা বলে। কখন রাষ্ট্র মিথ্যা কথা বলে? যখন রাষ্ট্র আপনাদেরকে ওন করে না, তার জনগণকে যখন রাষ্ট্র ওন করে না, তখন রাষ্ট্র মিথ্যা কথা বলে। শেখ হাসিনার রেজিমে এই ধরনের মিথ্যা কথার ব্যাপকতা আমরা দেখেছিলাম, যে যারাই সত্য কথা বলতো তাদেরকে, যারাই, সেটা আলেম হোক, গণতান্ত্রিক রাজনীতির যারা কথা বলে তারা হোক, সাংবাদিক হোক, অ্যাক্টিভিস্ট হোক, যারা সত্য কথা বলতো তাদের বিরুদ্ধে খড়গ হস্ত ছিলেন শেখ হাসিনা এবং তার রেজিম। এবং তিনি এত বেশি জালিম হয়ে উঠেছিলেন যে তার এই জুলুমের টুল হিসেবে তিনি বাংলাদেশের সবগুলো মেশিনারিজকে ব্যবহার করেছিলেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এখানে অনেক বিজ্ঞজন আছেন, প্রাজ্ঞজন আছেন। আপনারা জানেন যে পৃথিবীতে সবগুলো মেশিনারিজ ইউজ করা হিটলারের পরে সম্ভবত শেখ হাসিনা। তার সেনাবাহিনীকে ব্যবহার করা, অন্যান্য ফোর্সকে ব্যবহার করা, তার পোষ্য বুদ্ধিজীবীদেরকে ব্যবহার করা, তার পোষ্য সাংবাদিকদেরকে ব্যবহার করা, সবকিছু নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এই দেশের সরল মানুষের উপরে, যারা সত্য কথা বলতো, যারা বাঁচতে চাইতো। আমরা এই রেজিমের পতনের পরে ফলস ফ্ল্যাগ অপারেশনগুলোর ইনভেস্টিগেট করতে গিয়ে দেখেছি যে কি নিদারুণ যন্ত্রণা ছিল নারীদের উপরে, ইভেন শিশুদের উপরও। আমি কয়েকদিন আগে দুজন উইমেন ভিকটিমের ইন্টারভিউ নিচ্ছিলাম, তো তাদের একজন আমাকে বলল, একজন কুখ্যাত কর্মকর্তার কথা, যে সে কনফেশনাল স্টেটমেন্ট নেওয়ার জন্য তার 7 মাসের বাচ্চাকে সেই নারীর সামনে রাখে এবং বলে যে গুলি করব যদি না বলো। তো জুলুমটা ওই লেভেলে ছিল। আমরা আশা করব যে এই টেনিউরে সেই জুলুমের অন্তত অবসান হবে। যদিও এই প্রচলিত সমাজ ব্যবস্থা কোনো না কোনোভাবে নতুন চেহারায় আবির্ভূত হবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। মানে একদম যে খোলা মনে শ্বাস নেওয়া, ইচ্ছা মতো চলা, সেটা সম্ভব না। আপনি ট্রেনে করে তো আর আকাশে উঠতে পারবেন না, ট্রেন তার ট্র্যাকেই চলবে। ঠিক তেমনি এই যে রুলিং সিস্টেম তার ফিতরতটাই দেখাবে, সে তার চেহারাটাই দেখাবে। আমরা তার চেহারাটাকে, আমরা বলতে জনগণের কথা বলছি, আমি এখানে ইন্তিফাদার মেম্বার হিসেবে এরকম কিছু না, আমি জার্নালিস্ট হিসেবে, অতিথি হিসেবে কথা বলছি। তো আমাদের এদের যেই রুলিং সিস্টেম, যারাই আসবে ইন ফিউচার তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একই চেহারায় আবির্ভূত হবে। হয়তো শেখ হাসিনার মতো অত জালিম চেহারায় আবির্ভূত হবে না। শেখ হাসিনা তো আসলে তার সবকিছুই বিসর্জন দিয়েছিলেন ইন্ডিয়ার কাছে। মূলত তিনি ছিলেন ইন্ডিয়ার দাসী।
ওই দাসী তার দাসত্বের দাসখত এনশিওর করার জন্য, তার পরীক্ষা দেওয়ার জন্য সব ধরনের জুলুম করেছিলেন এই দেশের মানুষের উপর। এবং তিনি জানতেন যে এই দেশের পটেনশিয়াল, মানে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বা মার্কিন সাম্রাজ্যবাদীদের পয়েন্ট অফ ভিউ থেকে এই দেশের পটেনশিয়াল, ওদের ভাষায় এনিমি হচ্ছে আলেম সমাজ। কারণ বাংলাদেশের ইতিহাস, উপমহাদেশের ইতিহাস, ইভেন পৃথিবীর ইতিহাস বলে যখনই জুলুম হয় তখনই সামনের কাতারে থাকেন আলেমরা। তো যার জন্য তিনি তার প্রাইম টার্গেটই করেছিলেন আলেমদেরকে। এবং এখন আমরা দেখলাম যে নতুন নতুন যে জঙ্গি, যেই শব্দটা তারা ব্যবহার করে, জঙ্গি নাটক তারা শুরু করেছেন। এটা মূলত চাপ সৃষ্টি করার জন্য যে তোমরা কথা বলো কিন্তু একটা লিমিটের মধ্যে কথা বলবা, তোমরা যাতে লিমিট ক্রস না করো, তোমরা কথা বলবা আমাদের সুরেই কথা বলবা, আমরা যেই সুরটা দিব সেই সুরেই তোমার গান গাইতে হবে। বিষয়টা তেমনই। যেহেতু 3 মিনিট 4 মিনিট, আমি জাস্ট লাস্ট একটা কথা বলতে চাই যে শেষ কথা, এখানে আসলে বলার কিছুই নেই। আমি বক্তা না, আমি রিপোর্ট করি। এখানে অনেক মানুষ উপস্থিত আছেন এবং সাধারণ মানুষ ছাড়াও এমন মানুষ উপস্থিত আছেন যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কর্মরত। এটা আমি গতকালকে হারুন নিজার সাহেবের যে ইয়াতে ছিলাম, সেখানে আমি তাদেরকে বলেছি যে দেখেন, রিজিকের ফয়সালা হয় আরশে। আমি যেই 50 লাখ টাকার গাড়ি ব্যবহার করব সেইটার ফয়সালা হয় আরশে। এভরিথিং, আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেটার ফয়সালাও আরশেই আছে। আমরা শেখ হাসিনার জমানায় কি দেখেছি যে পিপিএম, বিপিএম, ওই পুলিশের সর্বোচ্চ পদক আপনারা জানেন, সেগুলোর জন্য, লাক্সারিয়াস লাইফ লিডের জন্য, কার কত বাড়ি আছে, কার কি করার জন্য। এবং এরপরে তাদের যে আকাঙ্ক্ষা এত বেশি হয় যে বিদেশে বাড়ি করতে হবে। আগে তো ইন্ডিয়া পর্যন্ত যাইতো, মেন্টালিটিটা ছিল, এত পুয়ার মেন্টালিটি ছিল। শেখ হাসিনার যারা জালিম তাদের মেন্টালিটিটা বড় ছিল, তারা ইংল্যান্ডে 750টা বাড়ি করবে, ইভেন হাওয়াই দ্বীপে তাদের বাড়ি আছে, নানা দ্বীপে তাদের বাড়ি আছে। তো তারা এই জমি জামা সম্পদ এগুলোর জন্য যা যা করার, বিপিএম এর জন্য যা করার তা করছে। একটা ছেলেকে 16 বছরের একটা ছেলেকে নিয়ে বানায় দিছে যে সে জঙ্গি, সে ট্রাম্পের চেয়েও নটোরিয়াস। ট্রাম্পের চেয়ে নটোরিয়াস কি আছে পৃথিবীতে? এই যে জাহাজ বাড়ির ঘটনা আপনারা জানেন, 2016 সালের জাহাজ বাড়ির ঘটনা জানেন, যে 9টা তরুণকে তারা সো কল্ড এনকাউন্টারে হত্যা করা হয়। এটা আমার দেশে গত বছরের 23শে ডিসেম্বর আমরা রিভিল করি যে এটা পুরোটাই প্লট ছিল। তারা ডিবিতে ছিল, এই 9টা তরুণ, আমাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ছিল, এবং তারা সেই 9টা তরুণকে ডিবি থেকে কেফিয়া, কালো পোশাক এগুলো নিয়ে এখানে নেওয়া হয়, তাদের যে করা হয়। এবং সেখানে পুরস্কার পেয়েছিলেন অনেক অফিসার। মিরপুর জোনের ডিসি যিনি ছিলেন মাসুদ সাহেব, তিনি এটার পরে পালিয়েছিলেন। আমি মাসুদ সাহেবকে ট্র্যাক করতে করতে তাকে রংপুর রেঞ্জে পাই, মাসুদ সাহেবকে গত শীতে। তো মাসুদ সাহেব আমার কাছে স্বীকার করেন যে ভাই আমি পদকের জন্য এই কাজগুলো করেছি। তো এখানে যারা আছেন গোয়েন্দা সংস্থার লোকেরা, আপনারা অতীতে প্রোফাইলিং করতেন, এখন দুনিয়া অনেক ছোট হয়ে গেছে প্রোফাইলিং করার জন্য। আমি আবু সুফিয়ান 30 বছর ধরে সাংবাদিকতা করছি। আমি রেডিও বাদে বাংলাদেশের সব বড় জায়গায় বড় পোস্টে চাকরি করেছি। প্রোফাইলিং এর কিছুই নাই, ফেসবুকে গেলেই পাবেন, লিঙ্কডইনে গেলে পাবেন, সব জায়গায় গেলে পাবেন। আপনারা প্রোফাইলিং করবেন, এখানকার লোকদেরকে বিপদে ফেলবেন, এই কাজগুলো করবেন না। আপনারা ডক্টর ইউনূসকে ভয় পাওয়ার কিছুই নাই, ডক্টর ইউনূসের পরে যেই শাসক আসবে তাকে ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করবেন। এটা যারা এখানে গোয়েন্দা সংস্থার লোকরা আছেন তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে আমার পোলাইট রিমাইন্ডার, খুব বিনীতভাবে তাদের এই কথাগুলো বলছি যে আপনারা, আমার কাছে অনেক বড় বড় অফিসাররা আসে, আমি মনে মনে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসাররা আসে, পুলিশের অফিসাররা, আমি মনে মনে বলি যে তোমরা তো একসময় দানবের মতো ছিলা, এখন তোমরা আমার কাছে ভিজা বিড়ালের মতো কেন আসো? প্লিজ, ভিজা বিড়াল হওয়ার আগে বিনয়ী হয়ে আপনারা সবাই থাকেন। আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা ইনশাল্লাহ ফিরে যাব। আমার কথায় এখানে যারা উপস্থিত আছেন, কোনো রকমের যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।